প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা বেড়ে গিয়েছে। আমি আশা করছি তোমরা সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটির বিষয়কোড হচ্ছে 121, আমি সেটি পড়িয়ে থাকি। প্রথমে চলো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম সেই সম্পর্কে একটু জানি। তারপরে হচ্ছে আমরা আমাদের আজকে নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা কিন্তু আরোহের ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম। তো তোমরা জেনেছিলে যে আরোহ ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আকারগত ভিত্তি, আর একটি হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে আমরা পেয়েছিলাম কি প্রকৃতির হচ্ছে নিয়মাবর্তিত নীতি এবং কার্যকর নীতি, আর হচ্ছে বস্তুগত ভিত্তির মধ্যে পেয়েছিলাম পরীক্ষণ এবং নিরীক্ষণ। তো আমরা হচ্ছে আকারগত ভিত্তি নিয়েই আলোচনা করছিলাম এতদিন। প্রিভিয়াস যে বেশ কয়েকটি ক্লাস হয়েছে হলো আকারগত ভিত্তির উপরে, সেখানে আমরা কিন্তু প্রকৃতি নিয়মাবর্তিত নীতি, তারপর হচ্ছে আরোহের কূটাভাস, কারণ, কার্যকর নীতি, কারণ ও সত্য, তাদের বৈশিষ্ট্য, তাদের যে পারস্পরিক সম্পর্ক, সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে যেটা ছিল, লাস্ট যে ক্লাসটা ছিল সেটাতে হচ্ছে কারণ, বহু কারণ বাদ, বহু কারণ সমন্বয়বাদ এবং হচ্ছে কার্য সংমিশ্রণ নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আমরা একটু দেখে নিই আজকে প্রিভিয়াস ক্লাস আমরা কি পড়েছিলাম। যদি আমরা বহু কারণবাদটি একটু সম্পর্কে জানতে চাই, সেটি হচ্ছে যখন কোনো কার্যের একাধিক কারণ থাকে তখন তাকে বহুকরণ বলা হয়। আর এই মতবাদটিকে আমরা বলছি বহু কারণ। অর্থাৎ যখন কোনো কার্যের একাধিক কারণ থাকে তাকে আমরা কি বলছি? বহু কারণ, তাই না? মানে ধরো মৃত্যু, আমরা প্রিভিয়াস ক্লাসেও কিন্তু এই সম্পর্কে বলেছিলাম যে মৃত্যু একটি হচ্ছে কার্য। যারা বহুকারণবাদী আছেন, যারা এই মতবাদটিকে সমর্থন করেন, তারা বলেন যে মৃত্যু বিভিন্ন কারণেই হতে পারে। যেমন ধরো হচ্ছে বিষ পানি মৃত্যু হতে পারে, দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, বার্ধক্যজনিত ভাবে বার্ধক্যে কোনো অসুস্থতার মৃত্যু হতে পারে, তাই না? তো তারা হচ্ছে মৃত্যুর কারণ হিসেবে বহু কারণকে বা অনেকগুলো কারণের তারা সন্ধান করেছেন। যুক্তিবিদ মিল হচ্ছে বহু কারণবাদের প্রবর্তন করেন এবং যুক্তিবিদ বেইনও কিন্তু এই মতবাদটিকে সমর্থন করেছেন। বহু কারণবাদ অনুযায়ী কোনো নির্দিষ্ট কার্যের কারণ একটি নয়, বহু, তাই না? আমরা উদাহরণ দিলাম, যেমন হচ্ছে মৃত্যুর বিভিন্ন কারণ তারা দেখেছেন। অথবা যদি কোনো আলোর কথা বলি, তাহলে তারাও সূর্যের আলো, মোমবাতির আলো, তারপর হচ্ছে তোমার কোনো লাইটের আলো, বাল্বের আলো, তাই না? এভাবে তারা হলো একটি কাজের হচ্ছে অনেকগুলো কারণের কথা বলেছেন। প্রিভিয়াস ক্লাস কিন্তু আমরা দেখেছিলাম যে বহু কারণ বাদ যে মতবাদটি আছে সেটিকে কিভাবে হচ্ছে তার অসারতা প্রমাণ করা হয়েছে, তাই না? তোমরা সেটা দেখে নেবে ক্লাসটি। এবং তোমরা এটাও জেনেছিলে যে বহু কারণ বাদে যে যারা মতবাদী বিশ্বাসী, তারা কিন্তু মৃত্যুকে হচ্ছে সাধারণভাবে গ্রহণ করে, অর্থাৎ কার্যকে হচ্ছে সাধারণভাবে গ্রহণ করে, কিন্তু কারণকে তারা হচ্ছে সাধারণভাবে গ্রহণ করে না, বিধায় কিন্তু এই বহু কারণবাদের সৃষ্টি হয় বা তারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। এবং প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে বহু কারণবাদকে বিভিন্ন হচ্ছে তোমার সমালোচনার মাধ্যমে তার অসারতা প্রমাণ করা হয়েছে। চলো তাহলে অন্যটি দেখে নিই। আরেকটি ছিল কি বহু কারণবাদ সমন্বয় বা বহু কারণ সমন্বয়বাদ। ঠিক আছে? বহু কারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। তার মানে কি, যখন কতগুলো কারণের সমষ্টি একত্রে একটি কার্য সম্পাদন করে তাকে আমরা বলছি বহু কারণবাদ সমন্বয়। যেমন এক্স, ওয়াই এবং জেড তিনটি হচ্ছে আলাদা কারণ। এদের কোনোটি আলাদাভাবে পি কার্যটিকে উৎপন্ন করতে পারে না। ঠিক আছে? তারা কি করছে? আলাদাভাবে কিন্তু যে পি যে কার্যটি আছে তাকে কিন্তু উৎপন্ন করতে পারে না। কিন্তু যদি এক্স, ওয়াই, জেড একত্রে কাজ করে তাহলে পি কার্যটি উৎপন্ন হয়। এক্ষেত্রে এক্স, ওয়াই, জেড এই তিনটি কারণ একত্রে কাজ করাকে বলা হচ্ছে বহু কারণ সমন্বয়। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আমরা দেখে নিই কার্য সংমিশ্রণ।
যখন একাধিক কারণ পৃথক পৃথক কার্য উৎপন্ন না করে একসাথে মিলিতভাবে একটি মিশ্রিত কার্যকে উৎপন্ন করে তখন বিভিন্ন কার্যের এই মিশ্রণকে কার্য সংমিশ্রণ বলা হয়। কে বললাম, যখন একাধিক কারণ পৃথক পৃথক ভাবে কার্যটা উৎপন্ন না করে একসাথে মিলিতভাবে একটি মিশ্রিত কার্যকে উৎপন্ন করে, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি কার্য সংমিশ্রণ। এরূপ ক্ষেত্রে বিভিন্ন কারণ থেকে সৃষ্ট কার্যগুলো স্বতন্ত্রভাবে অবস্থান করে না, তারা এমন ভাবে মিশ্রিত অবস্থায় আত্মপ্রকাশ করে যে কারণ অনুসারে তাদের আর পৃথক করা যায় না, কারণ ওই কাজটি তখন মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিচ্ছি যে একটি ঘরে একসাথে 10টি মোমবাতি জ্বালালে ঘরে 10টি মোমবাতি যে সম্মিলিত আলো সেটা কিন্তু দেখা যাবে। এখানে ঘরের আলো প্রতিটি মোমবাতি থেকে পৃথকভাবে উৎপন্ন আলোর একটি মিশ্রিত ফল। সুতরাং মোমবাতিগুলো থেকে উৎপন্ন মিশ্রিত আলোককে আমরা বলছি হচ্ছে কার্য সংমিশ্রণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তার প্রিভিয়াস ক্লাসে যে আলোচনাটা আমরা একটা দেখে নিলাম খুবই সংক্ষিপ্ত ভাবে। এখন আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, চ্যাপ্টার নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা এতদিন সপ্তম অধ্যায় পড়াচ্ছিলাম, তো সপ্তম অধ্যায়ে তোমাদেরকে আমি যতটুকু পর্যন্ত পড়েছি কার্য সংমিশ্রণ পর্যন্ত, ততটুকু তোমাদের যে শর্ট সিলেবাস সেখানে রয়েছে, সেজন্য তোমাদেরকে আরোহের যে বস্তুগত ভিত্তি সেটি আর পড়ানো হচ্ছে না। এখন আমি তোমাদেরকে 6ষ্ঠ অধ্যায় থেকে কিছু অংশ বাকি আছে তোমাদের, সেটি পড়াচ্ছি। এবং তোমাদের যে অন্য কোর্স টিচার দিনান বিনতে জামান ম্যাডাম, উনি কিন্তু সহানুমান পড়ানো শুরু করে দিয়েছেন। তোমরা অলরেডি ক্লাসটি পেয়েছো এবং উপভোগ করেছো। চলো আজকে আমরা আমাদের নতুন যে অধ্যায়টি 6ষ্ঠ অধ্যায়, যেটি টাইটেল হচ্ছে অবরোহ অনুমান, সেটি নিয়ে সেই অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সহানুমানের গঠন, অর্থাৎ স্ট্রাকচার অফ সিলোজিজম। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের ক্লাসটিতে তোমরা যে শিখন ফলটি পাচ্ছ সেটি হচ্ছে তোমরা সহানুমান সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং সহানুমানের গঠন ও মধ্যপদের যে ভূমিকা বা মধ্যপদের যে কার্য সে সম্পর্কে তোমরা সেই ধারণাটি বিশ্লেষণ করতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা সহানুমান সম্পর্কে ধারণা নিই। সহানুমানের ইংরেজি শব্দ সিলোজিজম, যার ব্যুৎপত্তিগত বাংলা পরিভাষা হচ্ছে ন্যায় অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়। শিক্ষার্থীরা খেয়াল করো যে মাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে সহানুমান বা ন্যায় অনুমান বলে। আসলে একটা উদাহরণ দেই, সকল দার্শনিক হন মানবতাবাদী, এটি একটা আশ্রয় বাক্য। রাসেল হল একজন দার্শনিক, সেটি একটা আশ্রয় বাক্য, এবং অতএব রাসেল হল একজন মানবতাবাদী, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা কি দেখছি, বিধিসম্মতভাবে দুটি আশ্রয় পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, তাকে আমরা বলছি সহানুমান। সহানুমান সম্পর্কে যুক্তিবিদ জোসেফ বলেন, a syllogism is actually an argument in which from the given relation of two terms in the way of subject and predicate to the same third term there follows necessarily a relation in the way of subject and predicate between those two terms themselves. তিনি তার an introduction to logic পেজ 249 গ্রন্থে সহানুমান সম্পর্কে এই সংজ্ঞাটি প্রদান করেন। এটা সম্পর্কে আমি যদি বলতে চাই যে বস্তুত সহানুমান হলো এমন এক প্রকার অনুমান পদ্ধতি যেখানে দুটি পদের সাথে উদ্দেশ্য ও বিধেয় আকারে তৃতীয় কোন একটি পদের সম্পর্কের ভিত্তিতে প্রথমোক্ত পদ দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক গঠন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা দুটি পদের মধ্যে উদ্দেশ্য বিধেয় আকারে দুটি পদ থাকে এবং তৃতীয় কোনো পদের সম্পর্কের ভিত্তিতে প্রথমোক্ত দুটি পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক গঠন করা হয়। শিক্ষার্থীরা, আমরা যখন সহানুমানের গঠনটি পড়বো তখন তোমাদের কাছে এই সংজ্ঞাটি একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা এই সংজ্ঞাটি দেখে নিও, তখন তোমাদের কাছে ক্লিয়ার লাগবে। ওকে, সহানুমান সম্পর্কে যুক্তিবিদ ওয়েলটন বলেন, a syllogism is an inference in which from two propositions which contain a common element and one, at least, of which is universal, a new proposition is derived which is not merely the sum of the two first, and whose truth follows from theirs as a necessary consequence. তিনি হচ্ছে তার ম্যানুয়াল অফ লজিক গ্রন্থটি, সেখানে তিনি সহানুমান সম্পর্কে সংজ্ঞাটি প্রদান করেন। তাহলে এই সংজ্ঞাটি থেকে আমরা জানতে পারছি যে
সহানুমান হচ্ছে এক প্রকার অনুমান যাতে একটি সাধারণ উপাদান আছে এবং যাদের কমপক্ষে একটি সার্বিক এমন দুটি যুক্তিবাক্য থেকে একটি নতুন যুক্তিবাক্য টানা হয়। ঠিক আছে, তাদের একটি সাধারণ উপাদান আছে এবং একটি সার্বিক এমন দুটি যুক্তিবাক্য থেকে একটি নতুন যুক্তিবাক্য টানা হয়, যা কেবলমাত্র প্রথম দুটি যুক্তিবাক্যের সমষ্টি নয়, বরং যার সত্যতা তাদের থেকে অনিবার্য পরিণতি রূপে নিশ্চিত হয়। অর্থাৎ এটা বলা হচ্ছে যে দুটি আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্তটি আনা হয়, সেই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র দুইটি আশ্রয়বাক্য থেকে যে তাদের সমষ্টি তা কিন্তু নয়, সেখান থেকে এটা নতুন একটি আমরা কিছু পাচ্ছি। ঠিক আছে, সেটাকেই হচ্ছে যে সিদ্ধান্ত, এবং সেটাই আমরা বলছি পুরোটাই হচ্ছে সহানুমান। আসলে আমরা এখন সহানুমানের গঠনটি জেনে নিই। তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে সহানুমানের গঠনকে উল্লেখ করা যেতে পারে। আমরা করি তিনটি দৃষ্টিকোণ থেকে। প্রথমটি হচ্ছে নিরপেক্ষ বাক্যের দিক থেকে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি দেখি যে নিরপেক্ষ বাক্যের দিক থেকে যে গঠনটি, সেটা হচ্ছে নিরপেক্ষ বাক্যের দিক থেকে একটি পূর্ণাঙ্গ সহানুমানে তিনটি বাক্য থাকে। কয়টি বাক্য থাকবে? তিনটি বাক্য থাকবে। এর একটিও বেশি নয় বা কমও নয়। ঠিক আছে, প্রথম দুটি বাক্য আশ্রয় বাক্য নামে পরিচিত এবং তৃতীয় বাক্যটি সিদ্ধান্ত নামে চিহ্নিত। যেমন ধরো উদাহরণ দেখো তোমরা এখানে শিক্ষার্থীরা, সকল মানুষ হয় মরণশীল, এটি একটি আশ্রয় বাক্য, যেটাকে আমরা বলছি প্রধান আশ্রয় বাক্য। রহিম হয় একজন মানুষ, এই আশ্রয় বাক্যটিকে বলা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। সুতরাং বা অতএব রহিম হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে কি বলছি আমরা, নিরপেক্ষ বাক্যের দিক থেকে সহানুমানে কি থাকবে? তিনটি বাক্য থাকবে, আমরা তিনটি বাক্য পাচ্ছি। এর একটি বেশিও নয়, একটি কমও নয়, তাই না? এবং প্রথম দুটি হচ্ছে আশ্রয় বাক্য নামে পরিচিত এবং তৃতীয়টি হচ্ছে সিদ্ধান্ত নামে পরিচিত। ঠিক আছে, এখন আমরা আসো প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত কি বলছি আমরা সেটা জেনে নিই। তাহলে প্রধান আশ্রয় বাক্য কোনটি বলতেছি আমরা? সহানুমানের যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য বলে। তাহলে সহানুমানের যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে বলা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যটিকে সহানুমানের একটি যুক্তির প্রথম আশ্রয় বাক্য রেখে ব্যবহৃত হয়, তাই না? তাহলে প্রধান আশ্রয় বাক্যটি সহানুমানের একটি যুক্তির প্রথম আশ্রয় বাক্য রূপে ব্যবহৃত হয়। এতে থাকে প্রধান পদ ও মধ্যপদ। এই আশ্রয় বাক্যে দুটি পদ দুটির মধ্যে একটি সম্পর্ক সূচিত হয় এবং তারই ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমানের পদ হচ্ছে সুগম হয়। এখন তোমরা বলবে ম্যাম আমরা প্রধান পদ এবং মধ্যপদ এবং অপ্রধান পদ চিনব কিভাবে? সেক্ষেত্রে আমরা একটু পরে পড়বো। তারপর আমি এখানে বলছি যে এই যে সিদ্ধান্তের বিধেয়কে বলা হচ্ছে প্রধান পদ। ঠিক আছে, তোমরা তো জানো যে এই যে একটি বাক্য, সেটার মধ্যে এটি হচ্ছে উদ্দেশ্য, এটি হচ্ছে সংযোজক, এটি হচ্ছে বিধেয়, তাই না? তোমরা সবাই জানো, যেহেতু আমরা লজিক অনেকগুলো ক্লাস করে ফেলছি। তাহলে সিদ্ধান্তের বিধেয়কে আমরা বলছি প্রধান পদ, সিদ্ধান্তের হচ্ছে তোমার যে উদ্দেশ্য তাকে বলছি অপ্রধান পদ, এবং যে পদ হচ্ছে দুইটা আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য, দুই আশ্রয় বাক্যের মধ্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না যে পদটি, সেটাই হচ্ছে তোমার মধ্যপদ। তাহলে এখানে দেখো মানুষ হচ্ছে দুটা আশ্রয় বাক্য রয়েছে এই পদটি, কিন্তু সিদ্ধান্তে নেই, তাই মানুষ হচ্ছে এখানে মধ্যপদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে সহানুমানের যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য বলে। তাহলে সহানুমানের যে প্রধান যে পদটি, তাহলে সেটা মরণশীল, সেটা হচ্ছে প্রধান পদ। তাহলে সে এই পুরো বাক্যটাকে আমরা বলছি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, এবং সেখানে কি আছে? প্রধান পদটি আছে এবং হলো মধ্যপদটি আছে। আবার আমরা দ্বিতীয় বাক্যটি যদি দেখি তাহলে কি দেখছি যে সেখানে হচ্ছে তোমার অপ্রধান পদটি রয়েছে এবং হচ্ছে মধ্যপদটি রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপ্রধান আশ্রয় বাক্য, এবং এটা যেটা লাস্টে যেটা এসেছে বাক্যটি, সেটাকে আমরা বসি, আমরা জানি এটা হলো সিদ্ধান্ত। তাহলে কি দেখতেছি যে সহানুমানের এই যুক্তিতে সকল মানুষ হয় মরণশীল হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, কেননা এতে প্রধান পদটি, যেটাকে আমরা বলছি মরণশীল, ব্যবহৃত হয়েছে এবং এটি হচ্ছে যুক্তির প্রথম আশ্রয় বাক্য। সেক্ষেত্রে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা প্রধান আশ্রয় বাক্য দেখলাম, এখন এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, যেটাকে আমরা হচ্ছে মাইনর প্রিমিস বলছি। সহানুমানের যে আশ্রয় বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে। অপ্রধান আশ্রয় বাক্যটি সহানুমানের একটি যুক্তির দ্বিতীয় আশ্রয় বাক্য রূপে ব্যবহৃত হয়। এতে থাকে অপ্রধান পদ ও মধ্যপদ। এই আশ্রয় বাক্য পদ্ধতির মধ্যে একটি সম্পর্ক নির্ণীত হয় এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমানের পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহলে আমরা যদি দেখি তিনটি বাক্যের মধ্যে, তাহলে এই যে দ্বিতীয় যে বাক্যটি, সেটিকে আমরা বলবো কি অপ্রধান আশ্রয় বাক্য, এবং এটা হচ্ছে এই মধ্যপদ, আবার এটাকে আমরা বলছি কি
ছাত্র, এখানে ছাত্র সেটা হচ্ছে অপ্রধান পদ, তাই না? যেহেতু সিদ্ধান্তের বিধেয়কে বলছি আমরা হচ্ছে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলছি আমরা হচ্ছে অপ্রধান পদ, তাহলে আমরা এই আশ্রয় দ্বিতীয় আশ্রয় বাক্যটিতে কি দেখছি, এটি হচ্ছে অপ্রধান পদ আর এটি হচ্ছে মধ্যপদ, তাই না? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো এবার সিদ্ধান্ত দেখে নিই। সহানুমানের দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে যুক্তি বাক্যটি অনুমত হয় তাকে সিদ্ধান্ত বলে, তাই না? সিদ্ধান্ত একটি নতুন নতুন যুক্তি বাক্য। যে আমরা ওয়েলটনের একটাকে যে পড়লাম, যে দুটি আশ্রয় বাক্য থেকে দুটি সম্পর্ক সৃষ্টি করে পদটি, সেই পদটি কিন্তু আসলে মধ্যপদ, তাই না? সেই সম্পর্ক সৃষ্টি করে দুটি আশ্রয় বাক্যের সাথে শেষে কিন্তু সিদ্ধান্তে উপনীত হয় একটি নতুন যুক্তি বাক্য। যদিও একে আশ্রয় বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়, তথাপি এর মধ্যে কিছুটা নতুনত্ব রয়েছে, তাই না? দুটোই মিলেই তো দুইটি আশ্রয় বাক্য থেকে কিন্তু অনিবার্যভাবে এই সিদ্ধান্তটা এসেছে। শিক্ষার্থীরা, তোমরা ম্যাডামের ক্লাসে অবশ্যই তোমরা খেয়াল করেছো যে তিনি কিন্তু সহানুমানের বৈশিষ্ট্য পড়েছেন, তখন কিন্তু তোমরা জানো যে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে কিন্তু এই সিদ্ধান্তটি আসে। তাহলে সহানুমানের সিদ্ধান্তে অপ্রধান পদ ও প্রধান পদের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। পদ দুটি আশ্রয় বাক্য থেকে একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে, ঠিক আছে? যেহেতু প্রধান আশ্রয় বাক্য হচ্ছে প্রধান পদ, অপ্রধান আশ্রয় বাক্য অপ্রধান পদ দুটি কিন্তু বিচ্ছিন্ন থাকতেছে, কিন্তু মধ্যপদের মধ্যস্থতায় সিদ্ধান্তে এদের মধ্যে একটি সম্পর্ক করা হয়। সহানুমানের সিদ্ধান্ত অনুমানের ফল হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা আগের উদাহরণটি দেই যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সুতরাং সকল ছাত্র হয় মরণশীল। সহানুমানের এই যুক্তিতে সকল ছাত্র হয় মরণশীল হচ্ছে এই যে তৃতীয় যে বাক্যটি, এটি হচ্ছে সিদ্ধান্ত, কেননা একে প্রথম তো দুটি যে প্রদত্ত বাক্য বা আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে এখানে স্থাপন করা হয়েছে, তাই না? সেক্ষেত্রে তাহলে তোমরা জানতে পারলে যে আমরা নিরপেক্ষ বাক্যের দিক থেকে যে সহানুমানের ঘটনা সেটা দেখে নিলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো 2 নম্বর হচ্ছে পদের দিক থেকে গঠনটা। একটি নিরপেক্ষ সহানুমানের 3টি পদ থাকে এবং প্রত্যেক পদই 2বার করে বসে। পদ 3টি হলো প্রধান পদ বা সাধ্য পদ, অপ্রধান পদ বা পক্ষপদ, এবং 3 নম্বরটা হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। তাহলে আমরা আসলে দেখে নিই প্রধান পদ কাকে বলে। আমরা জেনেই গেছি, তারপর আমরা দেখি প্রধান পদ, এটা হচ্ছে মেজর টার্ম। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত পদকে প্রধান পদ বা সাধ্যপদ বলে। তাহলে কি বলছে, সহানুমানের সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত, সহানুমানের সিদ্ধান্ত তার বিধেয়টা হচ্ছে এই যে মরণশীল, সেটাকে আমরা বলছি প্রধান পদ। প্রধান পদ প্রধান আশ্রয় বাক্যে ব্যবহৃত হয়, তাই না? এটা প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদটি ব্যবহৃত হয়েছে। প্রধান আশ্রয় বাক্যে এই পদটি মধ্যপদের সাথে সংযুক্ত হয়, এখানে মানুষ হচ্ছে মধ্যপদ, তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদটি মধ্যপদের সাথে হচ্ছে সংযুক্ত হয়। মধ্যপদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সিদ্ধান্তে অপ্রধান পদের সাথে প্রধান পদের একটি সম্পর্ক সূচিত হয়, তাই না? তাহলে দেখো এই উদাহরণটিতে হচ্ছে মধ্যপদের সাথে সম্পর্ক করার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে, এবং সিদ্ধান্তে কিন্তু মধ্যপদটি থাকে না। ওকে, সহানুমানের যুক্তিতে মরণশীল পদটি হচ্ছে প্রধান পদ, কেননা পদটি সিদ্ধান্তের বিধের স্থানে এবং প্রধান আশ্রয়কে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখি অপ্রধান পদ, যে পদটি সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে ব্যবহৃত হয় তাকে অপ্রধান পদ বা পক্ষপদ বলে। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য এখানে কৃষক, তাই না? কৃষকটি হচ্ছে অপ্রধান পদ। অপ্রধান আশ্রয় বাক্যে পদটি মধ্যপদের সাথে যুক্ত হয়। এই যে অপ্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় বাক্যটি দেখো, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। এখানে কি হচ্ছে, অপ্রধান পদটি মধ্যপদের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে। মধ্যপদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সিদ্ধান্তে প্রধান পদের সাথে অপ্রধান পদের একটি সম্পর্ক সূচিত হচ্ছে। এখন আমরা দেখি মধ্যপদ কাকে বলে, এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মধ্যপদ এটা আমরা বলছি মিডল টার্ম, যে পদটি সহানুমানের সিদ্ধান্তে থাকে না কিন্তু উভয় আশ্রয় বাক্যে ব্যবহৃত হয় তাকে মধ্যপদ বা হেতুপদ বলে। মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের প্রধান পদের সাথে সংযুক্ত হয়ে একটি সম্পর্ক রচনা করে। তার মানে কি, প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদ একটি একসাথে যুক্ত হয়ে একটি সম্পর্ক স্থাপন করে। পদটি আবার অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদের সাথে সংযুক্ত হয়ে সেখানেও একটি সম্পর্ক স্থাপন করে। এখানে দেখছো তোমরা যে অপ্রধান পদের সাথে হচ্ছে মধ্যপদটি সংযুক্ত হয়ে একটি সম্পর্ক স্থাপন করছে। এভাবে হেতু পদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধানের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়। তাহলে আমরা কি দেখলাম যে এই যে সহানুমানের এই যুক্তিতে মানুষ পদটি হচ্ছে মধ্যপদ, কেননা পদটি উভয় আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, তার মধ্যস্থতায় সেটি একটি সিদ্ধান্ত নতুন একটি বাক্য যুক্তি বাক্য রূপে প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থীরা, এই যে আমরা ৩টি পদ বললাম, ৩টি পদে কিন্তু সাংকেতিক একটি নাম আছে, যেটাকে আমরা সংক্ষেপে করি, সেটা হচ্ছে প্রধান পদ বা সাধ্যপদকে আমরা পি হিসেবে চিহ্নিত করি, অপ্রধান বা পক্ষপদকে হচ্ছে এস হিসেবে, এবং মধ্যপদ বা হিতপদকে হচ্ছে এম। তার মানে পি হচ্ছে প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, সেজন্য পি, এস হচ্ছে সাবজেক্ট অফ দ্য কনক্লুশন এস, এবং এম কে আমরা বলছি মিডল টার্ম বা মধ্যপদ। তাহলে আমরা কিন্তু যখন সাংকেতিক এই চিহ্নগুলো দেখবো পি, এস, এম, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রধান পদ বা সাধ্যপদ, এস হচ্ছে অপ্রধান পদ বা পক্ষপদ, আর মধ্যপদ বা হিতপদ হচ্ছে এম। ঠিক আছে, মিডল টার্ম। ওকে, এখন আমরা তাহলে প্রথম আমরা স্বনামনের যে গঠন দেখলাম, তাহলে 3 দিক দিয়ে দেখেছি, তাই না? একটা হলো নিরপেক্ষ বাক্যের দিক থেকে, দুটো হচ্ছে পদের দিক থেকে, এখন 3 নম্বরটা হচ্ছে আশ্রয়পক্ষ পদের সমন্বয়ে গঠন। তাহলে স্বনামনের প্রধান পদ যে আশ্রয়বাক্য থাকে তাকে প্রধান আশ্রয়বাক্য, এবং অপ্রধান পদ যে আশ্রয়বাক্য থাকে তাকে অপ্রধান আশ্রয়বাক্য বলে। অর্থাৎ প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ, প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয় এবং সিদ্ধান্তের সমন্বয়ে সহানুমান বা ন্যায় অনুমান গঠিত। অর্থাৎ আমরা এতক্ষণ যা বললাম তার এই পুরোটা সমন্বয় আমি কি দিচ্ছি, এই গঠনটা যে আশ্রয়বাক্য পদের সমন্বয়ে কিন্তু এই হচ্ছে মানে সহানুমানটা গঠিত হচ্ছে। সহানুমানে দেখা যাচ্ছে কি প্রত্যেকটি পদে কিন্তু 2 বার করে বসতেছে, তাই না? যেমন এই যে মরণশীল, তুমি যেটা আমরা প্রধান পদ সেটাও 2 বার দেখতেছো, তারপর হচ্ছে মধ্যপদ 2 বার বসতেছে, ছাত্র যেটা হচ্ছে অপ্রধান পদ সেটাও 2 বার, তাই না? প্রত্যেক পদে হচ্ছে 2 বার বসতেছে। তাহলে কি আমরা উপরে উদাহরণ দেখা যাচ্ছে যে প্রধান পদ মরণশীল, প্রধান আশ্রয়পক্ষে একবার, সিদ্ধান্তে আরেকবার, অপ্রধান পদ ছাত্র অপ্রধান আশ্রয়পক্ষে একবার এবং সিদ্ধান্তে আরেকবার, এবং মধ্যপদ মানুষ উভয় আশ্রয়বাক্যে একবার করে মোট 2 বার করে বসছে। তাহলে সনমানে কি হচ্ছে প্রত্যেকটি পদই 2 বার করে কিন্তু বসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু স্বনামনের গঠনটা মোটামুটি আমরা পড়ে ফেললাম। এখন আমরা মধ্যপদের যে ভূমিকা সেটা নিয়ে একটু আলোচনা করব। সহানুমানের সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করা হয়। এই সম্বন্ধ সরাসরি স্থাপিত হয় না, কেননা পদ দুটি প্রথম অবস্থায় পরস্পর কিন্তু বিচ্ছিন্ন থাকে। তোমরা নিজেই দেখলা যে প্রথম আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্যে কিন্তু প্রধান পদ এবং অপ্রধান পদ দুটি কিন্তু বিচ্ছিন্ন আছে, অর্থাৎ একে অপরের সাথে সম্পূর্ণরূপে অপরিচিত থাকে। মধ্যপদটি প্রথমে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদটির সাথে যুক্ত হয়ে একটি সম্বন্ধ স্থাপন করে, আর তারপর কি করে মধ্যপদটি আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদটির সাথে যুক্ত হয়ে একটি সম্বন্ধ স্থাপন করে। এভাবে মধ্যপদের মধ্যস্থতায় অপরিচিত প্রান্তপদ দুটির মধ্যে একটি যোগাযোগ ঘটে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেই মিলিত দুইটা যে আশ্রয়বাক্য থেকে দুইটা মধ্যপদে মধ্যস্থতায় শেষ পর্যন্ত কিন্তু সিদ্ধান্তটি চলে আসে, তাই না? আচ্ছা, যুক্তিবিদ বসাংকে বলেন মধ্যপদ সম্পর্কে, তিনি বলেন the middle term may be regarded as the copula or grip which hold the conclusion together, made explicit and definitely stated। ঠিক আছে, অর্থাৎ মধ্যপদকে গণ্য করা যায় একটি বন্ধনী বা আধার বলে, যা সিদ্ধান্তকে একসাথে ধারণ করে। ঠিক আছে, এবং তাকে স্পষ্ট করে এবং সুনির্দিষ্টভাবে ব্যক্ত করে। তাহলে আমরা কি বলছি, একটি বন্ধনী বা আধার বলে আমরা এটা মধ্যপদকে গণ্য করছি, যা সিদ্ধান্তকে একসাথে কি করছে, ধারণ করছে, স্পষ্ট করছে এবং সুনির্দিষ্টভাবে হচ্ছে ব্যক্ত করছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে মধ্যপদ প্রধান পদ ও অপ্রধান পদকে সংযুক্ত করে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে মধ্যস্থতা করে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করে। তাহলে মধ্যপদের ভূমিকা হচ্ছে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ, তাই না? ভূমিকাটা পালন করছে সে। মধ্যপদকে একজন মানে মধ্যপদের যে কাজটি আছে সেই কাজটাকে একজন বিয়ের ঘটকের কাজের সাথে তুলনা করা হয়। বিয়ের ঘটক একবার পাত্রপক্ষের সাথে আর আরেকবার কি করে, পাত্রীপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে, তাই না? তারই মধ্যস্থতায় শেষ পর্যন্ত দুজন অপরিচিত পাত্র ও পাত্রীর মধ্যে বৈবাহিক যে সম্পর্ক সেটা কিন্তু স্থাপিত হয়। এই সম্পর্ক স্থাপনের সাথে সাথেই ঘটকের কাজ শেষ হয়ে যায়, পাত্রপাত্রী নতুন পরিবেশে জীবনযাত্রা শুরু করে, তাদের পাশে কিন্তু কোনো ঘটকের তখন আর প্রয়োজন হয় না। ঠিক তেমনি মধ্যপদের সহায়তায় প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটি যোগাযোগ স্থাপিত হয় এবং তারা একসাথে সিদ্ধান্তে হচ্ছে অবতীর্ণ হয়। সিদ্ধান্তে মধ্যপদের আর কোনো স্থান হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে সহানুমানে মধ্যপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মধ্যপদের সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু সহানুমানের যে সিদ্ধান্তটি সেটা কিন্তু টানা যায় না। মধ্যপদ কেবল আশ্রয়বাক্যেই থাকে এবং সেখান থেকেই সম্বন্ধ স্থাপনের কাজ করে শেষ পর্যন্ত কিন্তু সিদ্ধান্তে কিন্তু সে আর থাকছে না।
আর তখন কি হয়, প্রধান এবং অপ্রধান পদ দুইটি একত্রে যুক্ত হয়ে সিদ্ধান্তে নেমে আসে। শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে এক নজরে একটি উদাহরণের সাহায্যে স্বনমনের যে আমরা গঠনটি পড়েছি সেটির ব্যাখ্যা দেখে নিই। তাহলে আমরা যদি সেই প্রথম যে আমরা উদাহরণটা দিয়েছিলাম সেটি যদি দেখি যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি প্রধান আশ্রয় বাক্য। এখানে তাহলে এই মানুষটি কি, এটা হচ্ছে মধ্যপদ, যাকে আমরা এম সাংকেতিক চিহ্ন যেটাকে আমরা বলছি সেটাকে আমরা এম বলছি, এবং এটা হচ্ছে মরণশীল হচ্ছে প্রধান পদ, যাকে আমরা বলছি পি, তাই না? দ্বিতীয় বাক্যে দেখো সব যুক্তিবিদ হয় মানুষ, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, যার অপ্রধান পদ হচ্ছে এস এবং মধ্যপদ হচ্ছে এখানে এম। অতএব সব যুক্তিবিদ হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত আমরা আসলাম। এখানে অপ্রধান পদ হচ্ছে কি যুক্তিবিদ এবং প্রধান পদ হচ্ছে মরণশীল পি, তাই না? আর এটা যুক্তিবিদ, সেটাকে আমরা সংক্ষেপে বলছি এস। তাহলে এখানে উল্লেখ যে উপরিউক্ত বাক্যগুলোতে হয় হচ্ছে একটি সংযোজক, তাই না? সংযোজক রয়েছে, তোমরা সবাই জানো যে উদ্দেশ্য, সংযোগ এবং বিধেয়, এটি আমাদের যুক্তি বাক্যের রূপ। উক্ত অনুমানটিতে মরণশীল পদটি প্রধান পদ, কারণ এটি সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যুক্তিবিদ পদটি অপ্রধান পদ, কারণ এটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং মানুষ পদটি মধ্যপদ, কারণ এটি দুটি আশ্রয় বাক্য আছে কিন্তু সিদ্ধান্তে কিন্তু নেই, সেটা হচ্ছে আমাদের মধ্যপদ। আবার সব মানুষ হয় মরণশীল বাক্যটি প্রধান আশ্রয় বাক্য, কারণ এই বাক্যটিতে প্রধান পদ মরণশীল রয়েছে। সব যুক্তিবিদ হয় মানুষ বাক্যটি অপ্রধান আশ্রয় বাক্য, কারণ এই বাক্যটিতে অপ্রধান পদটি রয়েছে, যুক্তিবিদ সেই পদটি রয়েছে। এবং সব যুক্তিবিদ হয় মরণশীল বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত, যেহেতু এটি উল্লেখিত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত বা নিশ্চিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমাদের সাথে যে আজকের ক্লাসটি এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো এবং বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই যে ক্লাসটি আজকে করলাম, তাহলে এখানে তোমরা কি দেখতে পেলে? আমরা কিন্তু সহানুমান সম্পর্কে একটি ধারণা পেলাম, সহানুমান যে গঠন সম্পর্কে একটি ধারণা পেলাম, এবং সেই গঠন কি তিন ভাবে হচ্ছে সেটা সম্পর্কে ধারণা পেলাম। এবং সহানুমানের যে মধ্যপদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আমরা বুঝতে পারলাম, এবং ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ মধ্যপদে সেটা আমরা জেনে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসায় বসে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, আমি শুধু যুক্তিবিদ্যার কথাই বলছি না, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে রুটিন করে পড়বে, ঠিক আছে? রুটিনের জন্য ফাঁকিবাজি তোমরা না করো, রুটিন করে পড়বে এবং নিজে নিজে সেটা মানে পরীক্ষা দিবে, নিজের কাছে নিজে পরীক্ষা দিবে যে আজকে একটা পড়া পড়লাম, সেটা আমার কালকে কতটুকু আমার মনে আছে, স্মরণ আছে, সেটা তোমরাই নিজের কাছে সেটা পড়বে, ঠিক আছে? পড়ে হচ্ছে তোমার এটা যাচাই করে নিবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে লাইন বাই লাইন পড়বে, কারণ এতে তোমাদের যে বহু নির্বাচনী কোশ্চেনগুলো আছে সেটা সলভ করা তোমাদের জন্য সহজ হবে, ইজি হবে। আর তোমাদের যে এখন নতুন সিলেবাস, শর্ট যে সিলেবাস রয়েছে তোমরা সেটি দেখে নেবে, তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, এনসিটিভির যে ওয়েবসাইট, সেখানে তোমরা সিলেবাসগুলো পাবে, সেই সিলেবাস তোমরা দেখে নেবে, এটা শর্ট সিলেবাস। তো সেভাবে তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাবে। এবং আমি তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা কিন্তু বাইরে ঘোরাফেরা করো না। কয়টা দিন আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা আমাদের যে সেই প্রিয় ক্যাম্পাস, সবুজ ক্যাম্পাসে আমরা ক্লাসরুমে ফিরে যাব, ঠিক আছে? এই আশা ব্যক্ত করেই আজকে আমি ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।